আচ্ছা, আমরা শুরু করছি ক্লাস। তো আজকে প্রথমেই আমরা যেমন করি যে শব্দরূপ কিছু পাঠ করি, এরকম আজকেও আমরা শব্দরূপ পাঠ করব। আগের দুটি ক্লাস আমার হয়েছে, সেখানে আমি কারক নিয়ে আলোচনা করেছি। তো কারক বিষয়ে সামান্য জ্ঞান এখানে আমরা পেয়েছি। ঠিক আছে, কোনটি কোন কারক, কোন কারকে কোন বিভক্তি হয়, বাক্য থেকে কারককে কিভাবে নির্ণয় করতে হয়, এই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। তো আজকে প্রথমে শব্দরূপ পাঠ একটু করে নিই, তারপর আমরা আরেকটি বিষয় আজকে আলোচনা করব। আচ্ছা, আমাদের রাম শব্দরূপ হয়েছিল, লতা শব্দরূপ হয়েছিল, ফল শব্দরূপ হয়েছিল, সাধু শব্দরূপ পাঠ হয়েছিল, এরপর মুনি মুনি শব্দরূপ পাঠটা হবে। ঠিক আছে? তো আমি পড়ছি, আমরা যেমন পড়ি যথারীতি এক এক করে আমি একজনকে বলবো, তিনি আনমিউট করে বলবেন দুবার করে। তো প্রথম হচ্ছে মুনি শব্দ। সেখানে পরিচয় বাক্য আছে, ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। প্রথমে আছেন অন্তলিকা হাসদা মহোদয়, আপনি বলুন। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। আবার ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। মুনিঃ মুনি মুনয়ঃ। মুনিঃ মুনি মুনয়ঃ। আবার মুনি মুনিঃ মুনি মুনয়ঃ। মুনিম মুনি মুনিন। মুনিম মুনি মুনিন। মুনিম মুনি মুনিন। ঠিক আছে, তারপর বিশ্বনাথ মহোদয়, মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ। মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ। মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ। মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ। মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ। মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ। ঠিক আছে, তারপর চুমকি মহোদয়া, মুনেহে মুনিভ্যাম মুনিভ্যঃ। মুনেহে মুনিভ্যাম মুনিভ্যঃ। এটা আবার মুনেহে রোল কল করে। মুনিভ্যাম মুনিভ্যঃ। মুনেহে মুন্যোঃ মুনীনাম। মুনেহে মুন্যোঃ মুনীনাম। মুনেহে মুন্যোঃ মুনীনাম। ঠিক আছে, তারপর দেবদীপ মহোদয়, মুনৌ মুন্যোঃ মুনিষু। মুন্নৌ মুন্নঃ মুনিষু। মুন্নৌ মুন্নৌ মুন্নঃ নয়, প্রথমটা মুনৌ। মুনৌ হ্যাঁ, মুনৌ মুন্নঃ মুনিষু। মুনে মুনি মুনয়ঃ। মুনে মুনি মুনয়ঃ মুনয়ঃ। মুনে মুনি মুনয়ঃ। ঠিক আছে, ওকে, তারপর আমি পুরোটা পাঠ করছি। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। মুনিঃ মুনি মুনয়ঃ। মুনিম মুনি মুনীন। মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ। মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ। মুনেহে মুনিভ্যাম মুনিভ্যঃ। সরি, মুনেহে মুন্যোঃ মুনীনাম। মুনৌ মুন্যোঃ মুনিষু। মুনে মুনি মুনয়ঃ। আচ্ছা, নির্মল মহোদয় বলুন।
ईकारन्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि मुनिः मुनि मुनयः मुनिं मुनि मुनिन् मुनिना मुनिभ्यं मुनिभिः मुनये मुनिभ्यं मुनिभ्यः मुनेः मुनिभ्यं मुनिभ्यः मुनेः मुनेः मुन्योः मुनीनां मुन्योः मुन्यो মুন্যও নয়, মুনৌ। সপ্তমী মুনৌ। একবচনটা মুনৌ। হ্যাঁ, Yes, sir. मुनौ मुन्योः मुनीषु मुनि मुनि मुनयोः মুনয়ঃ। मुनयः। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মুনি শব্দ হলো, তারপর একটি শব্দ আছে মতি শব্দ। ঠিক আছে, তো এটি আমরা পরে পাঠ করব। তার আগে মানে তারপর আমরা ধাতুরূপ। এতক্ষণ তো আমরা দেখলাম শব্দরূপ পাঠ করলাম, ঠিক আছে, আমরা কিছু শব্দরূপ পাঠ করলাম, রাম শব্দ, লতা শব্দ, ফল, সাধু, মতি। তো সেখানে কি দেখলাম, সেখানে 8টি রো আছে, 3টি কলাম আছে। এইভাবে টেবিলটি নির্মাণ হয়েছে। 8টি রো, 3টি কলাম। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। এই 8টি হচ্ছে রো, এগুলো বিভক্তি। আর একবচন, দ্বিবচন, বহুবচন গুলো হচ্ছে কলাম, এগুলো বচন মানে সংখ্যা যাচ্ছে। তো এই 8টি রো এবং 3টি কলামের কম্বিনেশন হচ্ছে শব্দরূপের টেবিল। ঠিক আছে, প্রত্যেকটা শব্দরূপই এই ধরনের। ঠিক আছে, তারপর আমরা এখন যেটা দেখব ধাতুরূপ। যেমন আমরা শব্দরূপ দেখলাম, সেরকম ধাতুরূপ। শব্দরূপে আমরা কি বলেছিলাম, যে কোনো শব্দরূপের রুটটা, কাঁচা মাল, যেটা আমরা প্রথমে উদাহরণ দিচ্ছিলাম, যেমন আমরা কাঁচা মাল ব্যবহার করা যায় না, এরকম রুটটাকে কিন্তু বাক্যে ব্যবহার করা যায় না। সেটাকে ওই টেবিলে ফেলতে হবে, এই টেবিলে ফেলে সেখান থেকে একটি রূপ বাক্যে প্রয়োগ করব। সেরকম ধাতুর ক্ষেত্রেও, ধাতুরূপের ক্ষেত্রেও মেন ধাতুটিকে, মূল যে ধাতুটি, তার কিন্তু বাক্যে প্রয়োগ করা যায় না। তাকেও এরকম একটা টেবিলে ফেলতে হবে। তারপর সেই টেবিলের যে রূপগুলি হচ্ছে তার মধ্যে একটি যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট রূপ বেছে তাকে বাক্যে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ধাতু রূপের ব্যাপার। যেমন শব্দরূপ, সেরকমই ধাতুরূপ। ক্রিয়াপদ বোঝাতে যেটা ব্যবহার করে সেটাকে ধাতুরূপ বলা হয়। সেরকম প্রথম একটি ধাতু হচ্ছে ভূ ধাতু। ঠিক আছে, প্রথম একটি ধাতু হচ্ছে ভূ ধাতু। তো ভূ ধাতুর একটি অর্থ আছে। ভূ ধাতুর অর্থ হচ্ছে হওয়া, সত্তা। আমরা যেমন বলি হই, আই অ্যাম, ইজ, এই ইজ, অ্যাম, এইগুলো যে অর্থে আমরা ব্যবহার করি ইংলিশে, সেটা হচ্ছে ভূ ধাতুর অর্থ। আমি ছাত্র হই, তো এই হই বা আই অ্যাম এ স্টুডেন্ট, এই অ্যাম, এইটা যে অর্থ, সে অর্থ হচ্ছে ভূ ধাতুর, সত্তা। তো এই হচ্ছে ভূ ধাতুর অর্থ। সেই ধাতুগুলিকে আবার টেবিলে ফেলা হয়। সেই রকম ধাতুর টেবিল, মানে আমরা যেমন শব্দের টেবিল দেখলাম একটাই হয়, ঠিক আছে, শব্দের একটা টেবিলেই কটা রূপ হয় টোটাল? 24টা রূপ হচ্ছে, কিন্তু টেবিল একটাই হচ্ছে, তাতে 24টা রূপ আছে। ধাতুর কিন্তু 10টা টেবিল। 10টা টেবিলে আবার কটা করে রূপ? এক একটা টেবিলে 9টা করে রূপ। টোটাল 10 into 9, 90টা রূপ হয় একটা ধাতুর। বোঝা যাচ্ছে বলতে চাইছি? ঠিক আছে। যেমন একটা টেবিল একটাই, কিন্তু টোটাল 8টা রূপ, এই সরি টোটাল 24টা রূপ। এরকম ধাতুরূপের কিন্তু টেবিলই 10টা, আর একটা টেবিলে 9টা করে রূপ আছে। ঠিক আছে, এই টেবিল যে 10টা, সেটা কিভাবে ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে ওই কাল অনুযায়ী ভাগ করা হয়েছে।
কাল যেমন বর্তমান কাল অর্থে একটা টেবিল, যখন আমি হই এরকম বোঝা হচ্ছে ভূধাতু, তখন একটা পার্টিকুলার টেবিল বলা আছে, তার নাম লট লকারের টেবিল, লট লকারের, মানে সেগুলোকে লকার নাম দেওয়া হয়, টেবিলগুলিকে লকার নাম দেওয়া হয়, ঠিক আছে। যে প্রত্যেকটি আলাদা আলাদা লকার, কোন লট লকার, কোন লিড লকার, সেগুলোর ব্যাপারে একদিন বলা হবে আপনাদের লকার সম্বন্ধে, ঠিক আছে। যাই হোক, তো এরকম বর্তমান কাল বোঝাতে একটি টেবিল ব্যবহার করা হবে, অতীত কাল বোঝাতে অন্য একটি, ভবিষ্যৎ বোঝাতে অন্য একটি, এরকম করে 10টা টেবিল আছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা পড়বো ভূধাতুর লট লকারের রূপ, মানে প্রথম যে টেবিলটি হচ্ছে সেই প্রথম টেবিলতে যে 9টা রূপ আছে সেই রূপগুলো আমরা এখন পড়বো, ঠিক আছে। তো এখানেও সেম 3টি কলাম 3টি রো। 1 মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, তো এরকম ভূধাতুর যে প্রথম টেবিলটি আমরা পড়বো সেটা লট লকারের টেবিল। সেখানে 3টি কলাম আছে, 3টি রো আছে। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এগুলি হলো কলাম। একবচনম, দ্বিবচনম, বহুবচনম, এটা হচ্ছে রো। তো ওটা হচ্ছে কলাম, এগুলো রো। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এগুলো রো। আর একবচনম, দ্বিবচনম, বহুবচনম, এগুলো কলাম। তো কলামগুলো কিন্তু সেম আছে, ঠিক আছে। শব্দরূপেও যেমন ছিল একবচন, দ্বিবচন, বহুবচন, সেইগুলো সেমই আছে। খালি ওখানে ছিল 8টা বিভক্তি, 8টা রো ছিল, এখানে 3টে পুরুষ আছে তার জায়গায়। তো টোটাল 3 তিরিকে 9টা রূপ একটা টেবিলের, ঠিক আছে। তো সেই টেবিলটি আমরা প্রথমে একটু পাঠ করব। তো কতদূর হলো? আচ্ছা, তারপর তো প্রফুল্ল মহোদয় প্রথমটা বলবেন, ঠিক আছে। আমি বলছি, তারপর দুবার বলবেন। ভূসত্তায়াম ইতি ধাতোঃ পরস্মৈপদিনঃ লট লকারস্য রূপাণি। বলুন। হ্যাঁ স্যার। ভূসত্তায়াম ইতি ধাতোঃ পরস্মৈপদিনঃ লট লকারস্য রূপাণি। আবার ভূসত্তায়াম ইতি ধাতোঃ পরস্মৈপদিনঃ লট লকারস্য রূপাণি। হুম। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে, এটা পরিচয় বাক্য। আমরা পরিচয় বাক্য মানে জানি তার বিষয়, মানে ওই শব্দটার বিষয় বলা হচ্ছে, ওই ধাতুটার বিষয় বলা হচ্ছে। তো ধাতুটা কি? ভূ। মেন ধাতুটা হচ্ছে ভূ। তার অর্থটা তারপরে বলা হচ্ছে কি? সত্তায়াম। এই ভূ ধাতুর অর্থ কি? সত্তা। ইতি ধাতোঃ, এই ধাতুটা কিরকম? পরস্মৈপদী, ঠিক আছে। ধাতুর এই একটা ব্যাপার আছে ধাতু সম্বন্ধে, পরস্মৈপদী কোন ধাতু হয়, কোন ধাতু আত্মনেপদী হয়, কোন ধাতু উভয়পদী হয়। এই বিষয়টা আমাদের আলোচনা হবে, বিষয় আসবে আমাদের আলোচনাতে, ঠিক আছে। তো এই ধাতুটি হচ্ছে পরস্মৈপদী ভূ ধাতুটি। তো পরস্মৈপদী যে ভূ ধাতু, তার লট লকারের রূপগুলি এখন আমরা পড়বো। এটা হচ্ছে পরিচয় বাক্যের অর্থ। ভূ সত্তায়াম ইতি ধাতোঃ, এই ধাতুরই বিশেষণ হচ্ছে এই পরস্মৈপদী, না হয় এটা এই পরস্মৈপদী ধাতুর লট লকারের রূপগুলি। রূপানি মানে রূপগুলি। আচ্ছা, তারপর
भवति भवतः भवन्ति। স্যার আমি বলবো? হ্যাঁ, আপনি বলুন। ভবতি ভবতः ভবন্তি, আবার ভবতি ভবতः ভবন্তি। তারপর প্রিয়াঙ্কা সাহা মহোদয়া, भवसि भवथः भवथा। भवसि भवथः भवथ भवसि भवथः भवथ भवामि भवावः भवामः। भवामि भवावः भवामः भवामि भवावः भवामः। ঠিক আছে, এবার আমি পুরোটা পাঠ করছি। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि भवति भवतः भवन्ति भवसि भवथः भवथा भवामि भवावः भवामः। আচ্ছা, তারপরে পড়ুন, রামতনু মহোদয় পড়ুন। রামতনু চট্টোপাধ্যায় মহোদয়। আচ্ছা, উনি না থাকলে তারপর সাধন কুমার মহোদয় পড়ুন। স্যার বলুন, আপনার সাথে বলি স্যার একটু। আচ্ছা, ঠিক আছে। হুম। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि। भूसत्तायां परस्मैपदी इति धातोः, अच्छा, इति भूसत्तायाम् इति धातोः, भूसत्तायाम् इति धातुः हाँ, परस्मैपदिनः परस्मैपदिनः लट् लकारस्य लट् लकारस्य रूपाणि। रूपाणि। এবার পুরোটা বলুন লাইনটা। স্যার মুখস্থ হয়নি স্যার। না, ইয়েতে দেখা যাচ্ছে না স্ক্রিনেতে? হ্যাঁ দেখা যাচ্ছে, মানে স্ক্রিপ্ট গুলো খুব ছোট তো স্যার, আমার অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু প্র্যাকটিস করে পরে বলবেন। হ্যাঁ তারপর স্যার, আমি বলতে পারবো কিন্তু শুনতে হবে, আমি দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্ক্রিপ্ট তো ওই জন্য। भवति भवतः भवन्ति भवति भवताः भवन्ति भवसि भवथः भवथा भवसि भवथा भवथ भवामि भवावः भवामः। भवामि भवावः भवामः। ঠিক আছে, এই গেল ভূ ধাতুর লট লকারের রূপ। ঠিক আছে, ভবতি ভবতः ভবন্তি ভবসি ভবথः ভবথা ভবামি ভবাবহ ভবামহ। এই 9টি রূপ, এই 9টি রূপের মধ্যে যে কোনো একটি কিন্তু বাক্যেতে বসে। তো সেই একটিকে কিভাবে নির্ণয় করব তার জন্য একটি প্রক্রিয়া আছে, সেটা বলা হবে। ঠিক আছে, তো এটা গেল লট লকার। ঠিক আছে, এরকম আরেকটি লকার আছে, সেটা হচ্ছে লিট লকার। সেটা আমরা পরের দিন পড়বো, থাক আজকে। তো আজকে আমরা কি কি পড়লাম? মুনি শব্দরূপ, আর হচ্ছে ভূ ধাতুর লট লকার। ঠিক আছে, তো ভূ ধাতুর লট লকারটা একটু মাথায় রাখুন, আজকে এইটা নিয়ে আলোচনা হবে। তো তাহলে লকারের রূপগুলি কি কি হলো আরেকবার পাঠ করছি আমি। ভবতি ভবতः ভবন্তি ভবসি ভবথः ভবথা ভবামি ভবাবহ ভবামহ। ঠিক আছে, তো এই গেল ভূ ধাতুর লট লকারের রূপ। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। ওই আগের যেটা মুনি শব্দরূপ পাঠ করলাম সেটা পুংলিঙ্গ, আর পরেরটা যেটা সেটা আবার মতি, সেটা স্ত্রীলিঙ্গ, মানে হর্ষইকার কি সে দিয়ে শেষ হলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে? হ্যাঁ, যে কোনো শব্দ দিয়ে শেষ হলেই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে। ঠিক আছে, এবার আমি সব শব্দ দেখাচ্ছি না, এখানে আমার উকারান্ত দিয়েও কিন্তু স্ত্রীলিঙ্গ হতে পারে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি দেখাইনি, যে ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
Okay. তো আমি এখন নাম প্রেজেন্ট করে নিচ্ছি, তারপর বিষয় ঢুকবো। আচ্ছা, আমি এক এক করে নাম ডাকছি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, ঠিক আছে। শাকিলা খাতুন, Yes, sir. সাধন কুমার দে, ইয়েস স্যার। দেবদীপ মণ্ডল, ইয়েস স্যার। শতায়ু রয়, সঙ্গীতা বিশ্বাস, Yes, sir. অপাবৃতা দাস, তথাগত ব্যানার্জি, হ্যাঁ আছি। দীপালি রুই দাস, হ্যাঁ স্যার আছি। আচ্ছা, সুজয় চক্রবর্তী, স্মরণিকা সমাদ্দার, প্রিয়াঙ্কা সাহা, স্যার আছি। শুভঙ্কর পাল, প্রফুল্ল মণ্ডল, Yes, sir. সায়ন মণ্ডল, রামতনু চট্টোপাধ্যায়, ইয়েস স্যার। শুভদীপ জানা, কুন্তলিকা হাঁসদা, Yes, sir. শ্রুতি চাকি, নির্মল ঘোষ, অরূপ কর, হ্যাঁ প্রেজেন্ট স্যার। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে আমি একটু বেরিয়ে যাব কারণ আমার প্লেসমেন্ট চলছে, একটু গন্ডগোল আছে। স্টিল নাও আই এম ইন দ্য অফিস। ঠিক আছে, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। চুমকি বিশ্বাস, Yes, sir. সুনিতা বৈরাগী, বিশ্বনাথ বাসু, উপস্থিত স্যার। আচ্ছা ঠিক আছে। কেউ স্যার বাদ সায়ন গেছেন? মন্ডল স্যার আছি আমি। সায়ন মণ্ডল, আচ্ছা ঠিক আছে। আর কেউ বাদ গেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা শব্দরূপের কোন রূপটি কোথায় বসছে, কেন বসবে সেটা আমরা জেনেছিলাম। এখন জানবো এই যে ধাতুরূপটা যে শিখলাম, সেই ধাতুরূপের 9টা রূপের মধ্যে কোন রূপটা কখন বসবে, কোথায় বসবে, সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে? তো তার জন্য কিছু জিনিস তার আগে জানতে হবে। এটা হচ্ছে, এক মিনিট, একটা স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো দুটি শব্দরূপ আছে। আমরা যেমন রাম শব্দ, লতা শব্দ, ফল শব্দ, সাধু শব্দ পড়েছি, সেরকম
এরকমই দুটি শব্দরূপ আছে, একটা হচ্ছে অসমদ শব্দ আর একটা হচ্ছে যুষ্মদ শব্দ। ঠিক আছে, অসমদ শব্দ আর যুষ্মদ শব্দ। ঠিক যেমন রাম শব্দের রূপ হচ্ছিল রামহ রামৌ রামাহা রামম রামৌ রামান, সেরকম এই অসমদ শব্দের ওরকম একটা টেবিল হবে, এরকম যুষ্মদ শব্দের একটা টেবিল হবে। ঠিক আছে, তো এখানে যেটা দেওয়া আছে শুধুমাত্র প্রথমা বিভক্তির রূপটা লেখা আছে, কারণ সেটিরই আমাদের উপযোগিতা এখন আছে। ঠিক আছে, তাই জন্য শুধুমাত্র প্রথমা বিভক্তির রূপটি লেখা আছে। ঠিক আছে, যেমন রাম শব্দের প্রথমাতে কি হয়, রামহা রামৌ রামাহা হয় তো, এরকমই অসমদ শব্দের প্রথমার 3টি রূপ লেখা আছে এবং যুষ্মদ শব্দের প্রথমার 3টি রূপ লেখা আছে এখানে। ঠিক আছে, ঠিক যেমন রাম শব্দের রামহা রামৌ রামাহা, লতা শব্দের লতা লতে লতাহা, ফল শব্দের ফলম ফলে ফলানি, এগুলো হচ্ছে প্রথমার রূপ, প্রথমা বিভক্তির 3টি রূপ, এক বচনে, দ্বিবচনে, বহুবচনে। ঠিক সেরকমই অসমদ বলে একটি শব্দ আছে, সেই শব্দের প্রথমার এক বচনের রূপ হচ্ছে অহম, প্রথমার দ্বিবচনের রূপ হচ্ছে আবাম, প্রথমার বহুবচনের রূপ হচ্ছে বয়ম। তো কি হলো, অহম আবাম বয়ম। ঠিক আছে, এই হচ্ছে অসমদ শব্দের শুধুমাত্র প্রথমা বিভক্তির 3টি রূপ, অহম আবাম বয়ম, অহম আবাম বয়ম। তো অসমদ শব্দের মানে কি, অসমদ শব্দের মানে হচ্ছে আমি, আমি বা আই বোঝাতে যেটা হয়, আমি শব্দের সংস্কৃত হচ্ছে অসমদ শব্দ। তো অসমদ শব্দের টেবিলের প্রথম পুরুষের এক বচনের রূপ হচ্ছে অহম। তো তাহলে অহম মানে কি, অহম মানে আমি। দ্বিবচনের রূপ হচ্ছে আবাম, আবাম মানে তাহলে কি হবে, আমরা দুজন। হ্যাঁ, আর বয়ম মানে আমরা। তো অহম আবাম বয়ম। ঠিক আছে, অহম আবাম বয়ম, এই হচ্ছে অসমদ শব্দের রূপ। এরকম আরেকটি শব্দ আছে যুষ্মদ শব্দ। অসমদ শব্দ যেমন 3টি রূপ হয়েছিল প্রথমার বিভক্তিতে, সেরকম আমরা যুষ্মদ শব্দেরও 3টি রূপ দেখব। যুষ্মদ শব্দের মানে হচ্ছে তুমি, অসমদের মানে আমি, যুষ্মদের মানে তুমি। তো যুষ্মদ শব্দের মানে হচ্ছে তুমি। তো তার এক বচনের রূপ হচ্ছে ত্বম, দ্বিবচনে ইউবাম, বহুবচনে ইউয়ম। ত্বম ইউবাম ইউয়ম। ঠিক আছে, ত্বম ইউবাম ইউয়ম। তাহলে ত্বম মানে কি, তুমি, একজন তুমি। ইউবাম মানে তোমরা দুজন, ইউয়ম মানে তোমরা। ঠিক আছে, তাহলে অহম আবাম বয়ম, ত্বম যুবাম যুয়ম, এই 6টা রূপ কিন্তু মনে রাখতে হবে। কি হলো, অহম আবাম বয়ম, এটা হচ্ছে অসমদ শব্দের, ত্বম যুবাম যুয়ম যুষ্মদ শব্দের। ঠিক আছে, অহম আবাম বয়ম, ত্বম যুবাম যুয়ম। তো এই হচ্ছে 6টা রূপ, অসমদ শব্দের 3টে আর যুষ্মদ শব্দের 3টে। তো এই রূপগুলির উপযোগিতা ওই ধাতু রূপের কোন রূপটি বসবে সেই ক্ষেত্রে লাগবে, কিরকম লাগবে সেটা আমরা দেখব। আচ্ছা, তো যে ধাতু রূপের আমরা টেবিলটি পড়লাম সেটি এখানে লেখা আছে, দেখুন। ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। ঠিক আছে, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। তো প্রথম পুরুষের এক বচনে হচ্ছে ভবতি, প্রথম পুরুষের দ্বিবচনে ভবতঃ, প্রথম পুরুষের বহুবচনে ভবন্তি।
এরকম মধ্যম পুরুষের এক বচনে ভবসি, মধ্যম পুরুষের দ্বিবচনে ভবথা, বহুবচনে ভবথা, উত্তম পুরুষের এক বচনে ভবামি, দ্বিবচনে ভবাবহ, বহুবচনে ভবামহ। তো এই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কখন হবে, এটা হচ্ছে এখন প্রশ্ন। আমরা যেমন ওখানে দেখেছিলাম প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এগুলো বিভক্তি। তো প্রথমা বিভক্তি কখন হবে, যখন কর্তৃকারক হবে। দ্বিতীয় বিভক্তি কখন হবে, যখন কর্মকারক হবে। তৃতীয় কখন হবে, যখন করণকারক হবে। তো এরকম দেখেছিলাম শব্দরূপের ক্ষেত্রে। তো এখানে আমরা ধাতুরূপের ক্ষেত্রেও সেম দেখব যে প্রথম পুরুষ কখন হবে, মধ্যম পুরুষ কখন হবে, আর উত্তম পুরুষ কখন হবে। তো প্রথমে নিচ থেকে শুরু করি, উত্তম পুরুষ। তো উত্তম পুরুষ কখন হবে? উত্তম পুরুষ তখন হবে যখন সেই বাক্যে কর্তা অসমত শব্দের রূপ হবে। মানে কর্তা যদি আমি হই, যদি বাক্যে কর্তা অসমত শব্দের কোনো একটি রূপ হয়, অহম, আবাম, বয়ম এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি হয়, এই তিনটি হচ্ছে অসমত শব্দের রূপ, অহম, আবাম, বয়ম। তো এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি হয় কর্তা, তাহলে সেই বাক্যে যে ধাতুরূপ সেটা উত্তম পুরুষে বসবে। ঠিক আছে? কি বলা হলো? বাক্যে যদি কর্তা অহম, আবাম, বয়ম এই তিনটির মধ্যে যে কোনো একটি হয়, তাহলে সেখানে ধাতুরূপ উত্তম পুরুষে হবে। ঠিক আছে? তো উত্তম পুরুষে হবে। এবার উত্তম পুরুষ মানে তো তিনটি রূপ, ভবামি, ভবাবহ, ভবামহ। পুরো এই তিনটি রূপকে উত্তম পুরুষ বলা হচ্ছে। তো তখন বলো তো তাহলে কোনটি কখন হবে? তিনটি তো আর হবে না, যে কোনো একটি হবে। তো কখন ভবামি হবে, কখন ভবাবহ হবে, কখন ভবামহ হবে? তখন বলা হচ্ছে এক বচন হলে এক বচন, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন। অহম হলে কি হবে? ভবামি, ভবামি। আবাম হলে ভয়াবহ, ভবাবহ, ভবাবহ, ইয়েস, আর বয়ম হলে ভবামহ। ভয়াবহ। ব্যাস এটাই। অহম, আবাম, বয়ম এই তিনটির মধ্যে কোন একটি হলে উত্তম পুরুষের রূপ হবে। এবং উত্তম পুরুষের মধ্যেও যদি এক বচন থাকে অহম থাকে তাহলে ভবামি হবে, যদি দ্বিবচন থাকে আবাম তাহলে ভবাবহ, বহুবচন থাকলে বয়ম, ভবামহ। তো এই হচ্ছে উত্তম পুরুষটা বোঝা গেল। এবার মধ্যম পুরুষ তাহলে কখন হবে? মধ্যম পুরুষ হবে যখন যুষ্মৎ শব্দের কোন একটি রূপ কর্তায় হবে। যুষ্মৎ শব্দের কোন একটি রূপ যদি কর্তায় হবে, তখন হচ্ছে মধ্যম পুরুষ হবে। যুষ্মৎ শব্দের কি কি রূপ? ত্বম, ইউবাম, ইউয়ম। ত্বম, ইউবাম, ইউয়ম। তো এখানে যুষ্মৎ শব্দের এই তিনটি রূপ যদি কর্তা হয় বাক্যে, তাহলে সেখানে মধ্যম পুরুষ হবে। মধ্যম পুরুষেও তিনটি রূপ আছে, সেখানেও সেম ভাবে এক বচন থাকলে এক বচন, দ্বিবচন থাকলে দ্বিবচন, বহুবচন থাকলে বহুবচন। ত্বম থাকলে কি হবে? ভবসি, ভবসি। ইউবাম থাকলে ভবতঃ, ভবথঃ, আর ইউয়ম থাকলে ভবথা। ভবথ। ঠিক আছে? তো তাহলে আমরা উত্তম পুরুষ কখন হবে জানলাম, মধ্যম পুরুষ কখন হবে জানলাম। অহম, আবাম, বয়ম থাকলে উত্তম পুরুষ, ত্বম, ইউবাম, ইউয়ম থাকলে মধ্যম পুরুষ। এরকম ভাবেই এই অহম আর ত্বম মানে অসমত শব্দ, যুষ্মৎ শব্দ ছাড়া বাকি যে কোনো শব্দ যদি কর্তা হয়, ঠিক আছে, অসমত শব্দ আর যুষ্মৎ শব্দ ছাড়া বাকি যে কোনো শব্দ যদি কর্তা হয়, তাহলে সেখানে হবে প্রথম পুরুষ। অসমত শব্দ এবং যুষ্মৎ শব্দ ছাড়া বাকি যে কোনো শব্দ যদি কর্তা হয়, সেখানে হবে প্রথম পুরুষ। যেমন সিম্পল রামহ, রামু, রামাহা, এগুলো হলে
এটা হচ্ছে অসমত শব্দও নয়, ইউষ্মত শব্দও নয়, তো এখানে প্রথম পুরুষ হবে। তো প্রথম পুরুষেও 3টে বচন, সেখানেও সেম ভাবে রামহ এক বচন থাকলে ভবতী হবে, রামৌ হলে ভবতঃ হবে, রামাহা হলে ভবন্তী হবে। রামাহা ভবতী, রামৌ হলে ভবতঃ, রামাহা হলে ভবন্তী। তো এই হচ্ছে পুরুষের ব্যাপারটা, পুরুষের রহস্য। ঠিক আছে, অসমত শব্দ হলে উত্তম পুরুষ, যুষ্মৎ শব্দ হলে মধ্যম পুরুষ, আর অসমত শব্দ ভিন্ন এবং যুষ্মৎ শব্দ ভিন্ন যে কোনো শব্দ হলে প্রথম পুরুষ। সেখানেও স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ধরুন কাউকে কিছু করতে বলা হচ্ছে, হুম, রাম খাও, রাম যাও, হ্যাঁ এখানে তো রাম শব্দ কর্তা, হ্যাঁ। তাহলে এখানে কোন পুরুষ হবে? এবার আপনি এখানে রাম খাও বোঝালে যদি অনুবাদ দু প্রকারে হতে পারে। একটা হচ্ছে রামকে অনুসরণ করে রামকে কর্তা করে প্রথম পুরুষ হতে পারে, রাম খাদেত এরকম প্রয়োগ হতে পারে। না, রাম তাহলে এটা কি মানে অনুবাদ করলে বাংলায় কি দাঁড়াচ্ছে এই বাক্যটা? রাম খাক এরকম অর্থ। আচ্ছা, না আমি তাহলে রামকে খেতে বলছি। হ্যাঁ, তাহলে ওখানে তাহলে তুমি পদটা উচ্চ কর্তা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি আপনি ওরকম বলেন তাহলে হে রাম ত্বম খাদ, মানে তুমি ত্বম, ওখানে আচ্ছা ত্বম পদটা হয়ে যাচ্ছে মানে তুমি খাও। আচ্ছা আচ্ছা সেখানে তাহলে তুমিটা কর্তা, তুমিকে অনুসরণ করে ক্রিয়াপদটা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই মধ্যম পুরুষ হবে। হ্যাঁ, মধ্যম পুরুষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এই হচ্ছে পুরুষ। আমি অহম আবাম বয়ম থাকলে উত্তম পুরুষ, ত্বম ইউবাম ইউয়ম থাকলে মধ্যম পুরুষ, আর বাকি যে কোনো কিছু থাকলে প্রথম পুরুষ। অহম ভবামি, আবাম ভবাবহ, বয়ম ভবামহ, ত্বম ভবসি, ইউবাম ভবথः, ইউয়ম ভবথ, রামः ভবতি, রামো ভবতः, রামাः ভবন্তি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারো কিছু সংশয় আছে এই ব্যাপারটা নিয়ে? আচ্ছা, না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এগোবো। তো আমরা এখন কয়েকটি ধাতুর চিনব এবং তার রূপ কিরকম হয় সেটা জানবো এবং তার মানে জানবো। ঠিক আছে, ধাতু মানে ক্রিয়াপদ। তো স্যার, হ্যাঁ বলুন। স্যার, এরকম যে লকারগুলো শিখছেন গুলো তার লিস্ট আগে আগে সঠিক শোনা আপনার কথা শোনা যাচ্ছে যাচ্ছে না স্যার, শোনা ঠিক যাচ্ছে শোনা না যাচ্ছে আপনার না। কথা। আপনি একবার অফ করে অন করুন। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখন কিছু ধাতু আমরা দেখবো। ঠিক আছে, তো এই ধাতুগুলো মানে কি এবং তার রূপ কিরকম হচ্ছে সেইগুলি। তো রূপটি আমরা একটা রূপ দেখলাম, ভবতি ভবতঃ ভবন্তি,
ভবসি ভবথা ভবথা, ভবামি ভবাবহ ভবামহ, সেটা কিন্তু পরস্মৈপদী সব ধাতুর রূপ কিন্তু ওই রকমই হবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, ওই ফরম্যাটটাতেই হবে, ওই তি তহ অন্তি সি থহ থ মি বহ মহ, ওই রকম ফরম্যাটেই কিন্তু হবে। স্যার হ্যাঁ। স্যার বলছি পরস্মৈ পদী যে কথাটি, ওই শব্দটার মানেটা কি? হ্যাঁ, ওটার মানে হচ্ছে এরকম ধাতুরূপ 3 রকমের হয় ধাতু পাণিনীয় ব্যাকরণে। একটা হয় আত্মনেপদী, একটা হয় পরস্মৈপদী, একটা হয় উভয়পদী। ঠিক আছে, আমরা যে রূপটা দেখলাম ভবতি ভবতঃ ভবন্তি, এই ক্ষেত্রে হচ্ছে পরস্মৈপদীর রূপগুলো এরকম হয়। আত্মনেপদীর রূপগুলো আমরা আর একটা দেখবো পরের ক্লাসে, তে আতে অন্তে এরকম হয়। আরেকটি হয় হচ্ছে উভয়, মানে তার ওই তি তাহা অন্তির মতো রূপ হয়, আবার তে আতে অন্তের মতো রূপ হয়। তো এই ক্ষেত্রে তখন আলোচনা করা হচ্ছে, তো পরস্মৈপদী কেন বলবো আর আত্মনেপদী কেন বলবো। এখানে একটি কথা বলা আছে যে ক্রিয়া, যে কোনো ধাতু মানে কি, কোনো একটি ক্রিয়া হচ্ছে, ধাতু মানেই সেখানে ক্রিয়া। তো সেই ক্রিয়া একজন করছে, ক্রিয়ার কোনো কর্তা থাকবে, যে ক্রিয়াটি করছে তাকে কর্তা বলা হচ্ছে। তো সেই ক্রিয়াটির কিন্তু কোনো একটি ফল থাকবে, এই ক্রিয়াটির, যে কোনো ক্রিয়া মানে কোনো একটি ফল থাকবে অবশ্যই। তো সেই ফল যদি অন্য কেউ পায়, কর্তা না পায়, অন্য কেউ পায়, তখন সেই ধাতুকে পরস্মৈপদী বলা হবে। যেমন উদাহরণ ধরুন, আপনাদের বাড়িতে যজ্ঞ হবে, ঠিক আছে, তো আপনি সেই যজ্ঞ করার জন্য একজন ব্রাহ্মণকে ডাকলেন, ঠিক আছে, তো ব্রাহ্মণ যজ্ঞ করছে, তাহলে যজ্ঞটা করছে কে? ব্রাহ্মণ, যজ্ঞের কর্তা হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু আপনি তো যজ্ঞ করাচ্ছেন, আপনার বাড়িতে আপনার টাকা দিয়ে আপনার জায়গাতে যজ্ঞ করাচ্ছেন, তাহলে সেই যজ্ঞের ফলটা কে পাবে? আপনিই পাবেন। তো ব্রাহ্মণ জাস্ট দক্ষিণা নিয়ে যজ্ঞটা করছে। তো যজ্ঞের যে ফল, পুণ্য বা আপনার ঘরের শান্তি, যে কোনো বিষয়ে যে কোনো যজ্ঞ যদি হয়, সেই যজ্ঞের ফলটা কে পাবেন? আপনি পাবেন। কিন্তু করছে কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ যজ্ঞ করছে, তাহলে কর্তা হলো ব্রাহ্মণ, কিন্তু ফল পাচ্ছে অন্য কেউ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পরস্মৈপদী হয়। অপর লোক যখন ফল পায় তখন পরস্মৈপদী বলা হয়। ঠিক আছে, তাহলে ব্রাহ্মণঃ যজতি এরকম হবে এখানে, ব্রাহ্মণঃ যজতি। যজতি হচ্ছে পরস্মৈপদী রূপ। তো যজতি মানে ব্রাহ্মণ যজ্ঞ করছে, কিন্তু ফল পাচ্ছে অন্য কেউ, অন্য কারোর জন্য যজ্ঞ করছে, অন্য কারোর হয়ে যজ্ঞ করছে। কিন্তু ধরুন ব্রাহ্মণেরই নিজের ঘরে কোন একটি শুভ ফলের জন্য ব্রাহ্মণ নিজেই যজ্ঞ করছে, নিজের ঘরেতেই যজ্ঞ করছে, ব্রাহ্মণ নিজেই নিজের ঘরে যজ্ঞ করছে, টাকা পয়সা নিজেরই সব, সেই যজ্ঞ যা লাগছে। তাহলে সেখানে ব্রাহ্মণ যজ্ঞ করছে, তাহলে সেখানে ফলটা কে পাবে? ব্রাহ্মণ নিজেই। ঠিক আছে, যেহেতু ব্রাহ্মণ নিজের ঘরেই করছে, নিজের টাকা খরচা করেই করছে, তাহলে ফল নিজেই পাবে, নিজের জন্যই যজ্ঞটা করছে। তাহলে সেখানে কিন্তু আত্মনেপদ হবে, কারণ যে কর্তা সেই ফলটা পেল, ক্রিয়ার ফলটা সেই পেল, যে কর্তা, যে আসল কাজটা করছে সেই পেল, অন্য কেউ পেল না। তাহলে আত্ম নিজে ফলটা পাচ্ছে বলে আত্মনেপদ সেখানে হয়। তো এই হচ্ছে পরস্মৈপদ আত্মনেপদ। যেখানে ফল অন্য কেউ পাবে সেখানে পরস্মৈপদ, যেখানে ফল নিজে পাবে সেটা হচ্ছে আত্মনেপদ। ভূ ধাতুর ক্ষেত্রে কি করে ধাতুর ক্ষেত্রে এগুলো হচ্ছে না, কারণ এখানে জানতে হবে এই যে ধাতুকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। প্রথমে একটা হচ্ছে শুদ্ধ পরস্মৈপদী, তার আত্মনেপদী রূপ হয়ই না,
শুদ্ধ পরস্মৈপদী। আর একটা হয় আত্মনেপদী, অথবা অথবা শুদ্ধ আত্মনেপদী বলা যেতে পারে, আত্মনেপদী বলা হয়। তো আত্মনেপদী মানে তার শুধুমাত্র আত্মনেপদের রূপটি হয়, পরস্মৈপদ রূপ হয় না। আর এক প্রকার ধাতু হয়, কিছু কিছু ধাতু, সেটা হচ্ছে উভয়পদী, আত্মনেপদীও হয় পরস্মৈপদীও হয়। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই যতটা বলা হলো নিয়মটা শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে অপশন থাকবে। আপনি ধরুন বাংলায় বাক্য হয়েছে ব্রাহ্মণ যজ্ঞ করছে, ব্রাহ্মণ অমুক একজনের বাড়িতে যজ্ঞ করছে, এটা বাংলা বাক্য, আপনি এটা অনুবাদ করবেন। তো যজ্ঞ করা হচ্ছে ধাতু হচ্ছে যজ ধাতু, তো যজ ধাতু হচ্ছে উভয়পদী। তো এখানে আপনার কনফিউশন প্রথমে আসবে, সংশয়, যে আমি তাহলে যজ ধাতুর এখানে যজতি রূপটা প্রয়োগ করব না যজতে রূপটা প্রয়োগ করব। যজতি হচ্ছে পরস্মৈপদী রূপ, যজতে হচ্ছে আত্মনেপদী রূপ, তো কোনটা প্রয়োগ করব? তো আপনার সংশয় এলো, সেই সংশয় নিবারণের জন্য কিন্তু ওইটি বলা হলো, ওই নিয়মটি, যে ক্রিয়াফলটা আত্মগামী হলে আত্মনেপদ, ক্রিয়াফল পরগামী হলে পরস্মৈপদ। তো আপনি দেখবেন যদি ব্রাহ্মণ অন্যের বাড়িতে যজ্ঞ করছে তো ক্রিয়াফল অন্যগামী, তো পরস্মৈপদ মানে যজতি প্রয়োগ করলেন আপনি। কিন্তু যেগুলো শুদ্ধ পরস্মৈপদী বা শুদ্ধ আত্মনেপদী, সেই ক্ষেত্রে কিন্তু অন্য অপশনই নেই, তাই সেই ক্ষেত্রে এই নিয়মটা বলা হচ্ছে না। ঠিক আছে, তো এই হ্যাঁ স্যার, ক্ষেত্রে কিন্তু স্যার শুদ্ধ পরস্মৈপদী বলে ভূ ধাতুকে চিহ্নিত করা হচ্ছে কেন? সেটা কেন হচ্ছে তার একটি সূত্র আছে পাণিনীয় ব্যাকরণে, যে কিছু আছে যে অনুদাত্ত স্বর ইথ হয়েছে যে ধাতুর, যেহেতু অনুদাত্ত স্বর আছে সেই ধাতুগুলোকে আত্মনেপদী বলা হয়, এবং শেষে ওকার আছে সেগুলো আত্মনেপদী বলা হয়, বাকি সবগুলো হচ্ছে পরস্মৈপদ। এটা কারণে নিয়ম বলা আছে বানান এবং উচ্চারণের উপর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধাতু পাঠ বলে একটি বই আছে, সেইখানে ওই ধাতুগুলির ওরকম করে পাঠ করা আছে, তো সেই অনুযায়ী ওটা নিয়ম করা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা কয়েকটি ধাতু দেখবো এখন। সেখানে প্রথম ধাতু হচ্ছে ভবতি, তাই তো? ভবতি মানে হচ্ছে হচ্ছে বা হওয়া। তো আমি যদি বলি, কি বাক্য বলছি, বালকটি বা অথবা রাম হয় শিক্ষক, রাম হয় শিক্ষক, রাম হলো শিক্ষক, এরকম যদি বাক্য বলা হয় রাম হলো শিক্ষক, তো এটির অনুবাদ কিরকম হবে আমি প্রথমে বলে দিই একটু, তারপর আপনাদের ধরবো। তো রাম হলো শিক্ষক, তো এখানে ক্রিয়াপদ হচ্ছে হলো বা হয়। রাম ইজ টিচার, তো ইজ মানে হয়, তো রাম হচ্ছে কর্তা। ঠিক আছে, তাহলে রাম যেহেতু কর্তা, তো তাহলে আমি অনুবাদ করলে কি পাবো? শিক্ষক। হ্যাঁ, রামহ, আমি শুধু রামটা বললাম এখন, রামহ, তো রাম হয় শিক্ষক, তো শিক্ষকটা কে হচ্ছে? রামই, তো রামেরই বিশেষণ হচ্ছে শিক্ষকটা, যে রাম সেই শিক্ষক, অন্য কেউ নয়। তো রামহ যেহেতু কর্তা হলো, প্রথম আর এক বচনে প্রয়োগ হলো, তো শিক্ষকটা সেই রামকেই বোঝাচ্ছে, তাহলে তারও কিন্তু প্রথম আর এক বচনে প্রয়োগ হবে, তাহলে কি কি হলো? রামহ শিক্ষকঃ, এত দূর এলো। এবার হওয়া বলতে আমাদের কি ধাতু আছে? ভূ ধাতু। তো ভূ ধাতুর এখন বর্তমান কাল বোঝাচ্ছে, মানে সামান্য যে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তো সেটা বর্তমান কালই বোঝাচ্ছে। তো ভূ ধাতুর লট লকারটা প্রয়োগ হয়, মানে ভবতি ভবতঃ ভবন্তি, এই টেবিলটি। তো এই টেবিলটির মধ্যে কোন রূপটি হবে, কোন পুরুষটি হবে? প্রথম পুরুষ, কারণ কর্তা আছে রাম, আর সেই প্রথম পুরুষের কোন বচন হবে? এক বচন, কারণ রামহ আছে। তাহলে বাক্য কি হলো? রামহ শিক্ষকঃ ভবতি, রামহ শিক্ষকঃ ভবতি। এখানে যদি হতো রামেরা শিক্ষক হয়,
রামেরা হলো শিক্ষক। রামাহ রামাহ হ্যাঁ শিক্ষকাः ভবন্তি। একদম, রামাহা বহুবচন হয়ে গেল, শিক্ষকাহাটাও সেই অনুযায়ী বহুবচন হবে, শিক্ষকাহা। আর ভূধাতু ভবতি ভবতি ভবন্তি এরকম করে হবে, রামাহা শিক্ষকাহা ভবন্তি। যদি বলা হয় আমি হই শিশু, তাহলে কি হবে? অহম শিশুः ভবামি। একদম, আমি হচ্ছে অহম, আমি শিশু তাই শিশুহু, আর ভবামি। ভূধাতুর রূপটি হচ্ছে ভবামি হবে, উত্তম পুরুষের একবচন, যেহেতু অহম আছে বলে ভবামি। ঠিক আছে, এটা গেল। তাহলে এরকম একটা ভূধাতু আসছে, তারপর একটা ধাতু আছে খাদ ধাতু। ঠিক আছে, তারপর ধাতু আছে খাদ ধাতু। খাদ ধাতুর রূপটা হচ্ছে সেম ভূধাতুর মতোই, খাদতি, খাদতঃ, খাদন্তি, খাদসি, খাদথঃ, খাদথ, খাদামি, খাদাবহ, খাদামহ। তো খাদ ধাতুর মানে হচ্ছে খাওয়া, খাচ্ছে। ঠিক আছে, খাদ ধাতুর মানে হচ্ছে খাচ্ছে। তো আমি যদি বাংলা বাক্য বলি, আমি এক এক করে ধরছি শেষ থেকে। তো প্রথমে বলুন তথাগত মহোদয়। বালকটি ভাত খাচ্ছে, কি হবে? बालकः अन्नं खादति। খাদতি, ঠিক আছে, একদম ঠিক। তারপর সায়ন মণ্ডল মহোদয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি বলুন দুজন বালক ফল খাচ্ছে। দুজন বালক ফল কাটছে। বালকও হ্যাঁ, কি হবে? কি হবে বালক এর পর? স্যার বালকও ফলঙ্কা কি হবে? খাদতঃ হবে। ঠিক আছে, বালকৌ ফলম খাদতঃ, ঠিক আছে। তারপর সঙ্গীতা বিশ্বাস মহোদয়া। স্যার হ্যাঁ ফলম স্যার। হবে নাকি ফলে হবে? না, আমি একটা ফলই খাচ্ছি, ফল খাচ্ছি বলিনি, দুটি ফল খাচ্ছে এটা বলিনি, ফল খাচ্ছি, আচ্ছা। দুটি ফল খাচ্ছে এরকম বাক্য থাকলে সেখানে ফলে হবে। সঙ্গীতা বিশ্বাস মহোদয়া, আপনি বলুন। হ্যাঁ স্যার। তুমি ফলগুলি খাচ্ছ। তুমি ফলগুলি খাচ্ছ। একটা একটা করে অনুবাদ করুন। তুমি মানে কি বলা হয়েছিল? তম ত্বম। ফলগুলি, তম তাহলে ফল এখানে ফলানি হ্যাঁ, ফলানি। হ্যাঁ। আর কোন পুরুষ হবে? মধ্যম পুরুষ। কোন বচন? প্রথম এক বচন। তাহলে কি রূপ হচ্ছে? খাদসি। ভবতি খাদসি হবে। ভবসি ভবতঃ ভবত ভাদসি। ভবসি খাদসি। ঠিক আছে, তাহলে কি বাক্য তম হলো? ফলানি খাদসি। ঠিক আছে, ঠিক আছে। তারপর শাকিলা মহোদয়া। তারপর আছে হস ধাতু। তো হস ধাতু মানে হচ্ছে আশা। ঠিক আছে, আশা। তো তারও রূপ সেম হচ্ছে হসতি, হসতঃ, হসন্তি, হসসি, হসতঃ, হসত, হসামি, হসাবহ, হসাম। তাহলে আপনি বলুন আমরা হাসছি। আবাম না, আমরা। অহম আবাম বয়ম আমরা বয়ম বয়ম হাসছি। হসামি কোন বচন আছে? বহু বচন। তাহলে কি হবে? বহু বচনের রূপটা ভুলে গেলাম স্যার। হাসামি, হাসামহ। হাসাবহ, হাসামহ, ভবামি, ভবাবহ, ভবামহ। তাহলে হাসামহ হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা। তারপর
সাধন কুমার মহোদয়। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তো তোমরা দুজন হাসছো। তোমরা দুজন হাসছো। উবাম হ্যাঁ, হাসতাহ। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তো হস ধাতু গেল হাসা। তারপর আছে অর্চ ধাতু। অর্চ ধাতু মানে হচ্ছে অর্চতি, মানে অর্চনা করা বা পুজো করা। এর রূপ হচ্ছে অর্চতি, অর্চতঃ, অর্চন্তি, অর্চসি, অর্চথঃ, অর্চত, অর্চামি, অর্চাবহ, অর্চামহ। তো তারপর কে আছেন? তারপর আছেন রামতনু মহোদয়। বলুন। আপনি বলুন। বালিকাটি শিবকে অর্চনা করে। বালিকাটি, বালিকাটি বালিকা, হ্যাঁ, আর বালিকা অর্চনা করে অর্চতি। শিবকে, তো শিবটা শিব। কোন কারক? শিবকে কাকে অর্চনা করছে? শিবকে অর্চনা করছে। কর্ম, কর্ম বলে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। কি হবে? তাহলে হবে শিবম। তো বাক্য কি হলো? তাহলে হচ্ছে বালিকা শিবম অর্চতি। ঠিক আছে, ওকে। তারপর প্রিয়াঙ্কা সাহা মহোদয়, আপনি বলুন। আপনি বলুন যে আমরা কৃষ্ণকে অর্চনা করি। আমরা হচ্ছে বয়ম বয়ম কৃষ্ণম अर्चावह अर्चामह। ঠিক আছে, अर्चामह, বললাম কৃষ্ণ अर्चामह, ঠিক আছে। ও উনি কৃষ্ণ বললেন, কৃষ্ণম কি হবে? কৃষ্ণম কৃষ্ণম কৃষ্ণম। স্যার তো মানে প্রশ্নে বলেছিলেন বিষ্ণুর কথা। না, কৃষ্ণ, কৃষ্ণ বলেছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর প্রিয়াঙ্কা চক্রবর্তী মহোদয় বলুন। তুমি শিক্ষকদের অর্চনা করো। বলুন, প্রিয়াঙ্কা চক্রবর্তী মহোদয় আছেন? নইলে নির্মল ঘোষ মহোদয় বলুন। হ্যাঁ স্যার। তুমি শিক্ষকদের অর্চনা করো। त्वं হ্যাঁ। शिक्षकः अर्चसि। না, শিক্ষক শব্দ রাম শব্দের মতো, তাহলে কি হবে? हाँ, शिक्षकाः। না, শিক্ষকাহ হবে না স্যার। শিক্ষকদের বললেন না স্যার, বহুবচন। কোন কারক এটা? আচ্ছা, শিক্ষক কারক না স্যার, শিক্ষকদের তো কর্ম করণ হচ্ছে স্যার, শিক্ষকদের কর্ম। হ্যাঁ হ্যাঁ, কর্ম শিক্ষম। হ্যাঁ, শিক্ষম। শিক্ষম কি করে হবে? শিক্ষক শব্দ। শিক্ষকম শিক্ষকম। হ্যাঁ স্যার, শিক্ষকম। শিক্ষকদের বলেছি আমি, কোন বচন বলেছি? তো স্যার শিক্ষকম রাম রাম রামম শিক্ষকৈহি। ওটা আপনি তৃতীয়া চলে যাচ্ছেন কেন? কর্মেতে কোন বচন? কর্মেতে কোন বিভক্তি? দ্বিতীয়া। রামম রামৌ রামান। রামো রামান, রামো রামান। তো শিক্ষকান। হ্যাঁ, শিক্ষকান স্যার। শিক্ষকান अर्चसि। হ্যাঁ, ত্বম শিক্ষকান অর্চসি। ঠিক আছে। দীপালি মহোদয়া। হ্যাঁ স্যার। তারপরে ধাতু আছে ক্রীড ধাতু। ক্রীড, ক্রীড ধাতুর অর্থ হচ্ছে খেলা। তো এখানে ক্রীডতি, ক্রীডতঃ, ক্রীডন্তি, ক্রীডসি, ক্রীডথঃ, ক্রীডথা,
ক্রীড়ামি, ক্রীড়াবহ, ক্রীড়ামহ। তো তোমরা দুজন খেলছো, কি হবে? ইউবম হুম, ইউবম তোমরা দুজন খেলছো। ইউবম ক্রীড়াথাহ হুম, ঠিক আছে, এবং ক্রীড়া তাহা। তারপর দেবদীপ মন্ডল, বালকেরা মাঠে খেলছে। বালকেরা মাঠে খেলছে। হুম, সেটা বালকাহা হুম, মাঠে সেটা মাঠে ক্রীড়া মাঠে মাঠে বলবো না, মাঠে হচ্ছে ক্রীড়া ক্রীড়া, ক্ষেত্রে। ক্রীড়া ক্ষেত্র শব্দ অথবা ক্রীড়াঙ্গন। তো এটা কোন কারক? মাঠেতে মানে অধিকরণ কারক। হ্যাঁ, তাহলে কি হবে? সেটা ক্রীড়া ক্ষেত্রে হ্যাঁ, হবে আপনাকে ক্রীড়া ক্রীড়ামহ। বালকাহা বলছি তো। ও বালকাহা, হ্যাঁ তাহলে কি কিরণটি ক্রীড়ন্তি, বালকাহা ক্রীড়াক্ষেত্রে ক্রীড়ন্তি। কিরণটি। ঠিক আছে। তারপর পঠ, পঠ মানে হচ্ছে পড়া। তো পঠ ধাতুর অর্থ হচ্ছে পড়া। তো পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠথঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ। আমার স্যার কেটে গেছিল মনে হয় আপনার যখন নেটওয়ার্কের সমস্যার জন্য। আচ্ছা, হ্যাঁ বলুন, কিছু প্রশ্ন করছেন? না স্যার, আমাকে মানে যেই টাইমে স্যার বলার ছিল আমার, সেই টাইমটা স্যার কেটে গেছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন তাহলে। পঠ ধাতু হচ্ছে মানে পড়া। তো আপনি বলুন, আমরা দুজন বইটি পড়ছি। আমরা দুজন বইটি পড়ছি। আবাম পুস্তকম পঠামাহ, পঠাবহ। পঠাবহ, ঠিক আছে। তারপর হ্যাঁ স্যার, পঠাবহ। ঠিক আছে। তারপর চুমকি মহোদয়া, বলুন, দুজন শিক্ষক রামায়ণ পড়ছে। দুজন শিক্ষক রামায়ণ পড়ছে। শিক্ষকौ রামায়ণম পঠতः। ঠিক আছে। এই গেল পঠ ধাতু। তারপর আছে লিখ ধাতু। লিখ, লিখ মানে হচ্ছে লেখা। তার রূপ হয় লিখতি, লিখতঃ, লিখন্তি, লিখসি, লিখথঃ, লিখথ, লিখামি, লিখাবহ, লিখামহ। ঠিক আছে। তো সেখান থেকে কিছু ধরি আমি। তারপর অরূপ মহোদয়, আপনি বলুন, ছাত্রগুলি কবিতা লিখছে। ছাত্রগুলি কবিতা লিখছে, কি হবে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা, ওনার প্রবলেম আছে। তো ওনার মাইকটা আনমিউট আছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না ওনার, অরূপ মহোদয়। ঠিক আছে, আপনি নেটওয়ার্ক ইস্যু থাকলে একটু পরে বলবেন। তা এখন বলুন, অন্তলিকা হাসদা মহোদয়া বলুন। হ্যাঁ স্যার। কি বললাম আমি? ছাত্রগুলি কবিতা লিখছে। ছাত্রাः কবিতাं লিখन्ति। ঠিক আছে, ছাত্রাः কবিতাं লিখन्ति। তো তাহলে আমরা কিন্তু এখন কিন্তু অনুবাদ করতে তাহলে শিখে গেলাম, তাই তো? মোটামুটি সামান্য বাক্যে তাহলে অনুবাদ করতে পারছি আমরা। কর্তা, কর্ম, বিভিন্ন কারক ইউজ করে এবং
ধাতু রূপের কোন রূপটি বসবে সেটা আমরা এখন যেহেতু শিখে গেছি। স্যার হ্যাঁ, বলছি এখানে কবিতা একটি কবিতা লিখছে নাকি কবিতাগুলি লিখছে, এখানে কি রূপটা? একটি কবিতা লিখছে এরকম বলা যেতে পারে, জাতিতে এক বচন হয় বলা হয়েছে, আমি ওরকম ভাবে বলে এক বচন প্রয়োগ করা যায়। আমরা যেমন বাংলাতে বলি কবিতা লিখছে মানে কি, অনেকগুলি কবিতা লিখছে বলে আমরা এক বচন বলি, কবিতা গুলি লিখছে আমরা কিন্তু বলি না, তাই তো? হ্যাঁ, ওই এক তাহলে বচন এখানে প্রয়োগ তো করা যায়। হ্যাঁ কর্মকারকের সরি দ্বিতীয় প্রথম বিভক্তিটা হ্যাঁ, এক সরি বচনটা হবে। এক বচনটা, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, তো এরকম হচ্ছে লিখ ধাতু গেল লিখতি, লিখছে। এরকম ক্রন্দ ধাতু ক্রন্দতি মানে কাঁদছে, ঠিক আছে? ক্রন্দ ধাতু ক্রন্দতি কাঁদছে, যেমন শিশুটি কাঁদছে, তাহলে কি হবে? বলবো স্যার, বলবো? হ্যাঁ বলুন বলুন। শিশুটি কাঁদছে। আচ্ছা, শিশু শিশু ক্রন্দন্তি। শিশুটি বলা হলো, তাহলে আচ্ছা, শিশুটি শিশুটি এর কি হবে? এক বছরে আছে। মানে কি, মানে শিশুটি এর অনুবাদটা কি হবে? এক বছর এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, শিশুটির এক বছরটা শুভ ক্রন্দতি। শিশু শিশু ক্রন্দন ক্রন্দতি হবে, ক্রন্দতি। আচ্ছা, ও শিশু ক্রন্দতি। আচ্ছা ঠিক আছে। তারপর আছে বদ ধাতু। বদ ধাতু মানে হচ্ছে বলা, বদতি বদতঃ বদন্তি, বদসি বদথঃ বদথ, বদামি বদাবহ বদামহ। বদ ধাতু আছে বলা। এরকম আছে দৃশ ধাতু। দৃশ ধাতু মানে দেখা, ঠিক আছে? দৃশ ধাতু মানে হচ্ছে দেখা। পশ্যতি রূপটা কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে, মানে ধাতু যে মেন ধাতু তার থেকে রূপটা কিন্তু একটু আলাদা, এটা মাথায় রাখতে হবে। যেমন আগের ধাতুগুলো যেমন ধাতু সেরকমই রূপটা হচ্ছে, তো দৃশ ধাতু দৃশ ধাতু কিন্তু রূপ হচ্ছে পশ্যতি। তো কি রূপ হচ্ছে? পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি, পশ্যসি পশ্যথঃ পশ্যথ, পশ্যামি পশ্যাবহ পশ্যামহ। দেখা। তারপর আছে গম ধাতু, মানে হচ্ছে যাওয়া। গচ্ছতি রূপটা হয়, ঠিক আছে? তো গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ, মানে যাওয়া। তারপর আছে পচ ধাতু। পচ ধাতুর মানে হচ্ছে রান্না করা, ঠিক আছে? পচ ধাতু মানে রান্না করা। তার রূপ হচ্ছে পচতি পচতঃ পচন্তি, পচসি পচথঃ পচথ, পচামি পচাবহ পচামহ। তারপর আছে গা ধাতু। গা ধাতুর মানে হচ্ছে গান গাওয়া, ঠিক আছে? গান গাওয়া। তো কি হচ্ছে? রূপটা হচ্ছে গায়তি। গা মানে হচ্ছে গাওয়া, গান গাওয়া। তো গায়তি গায়তঃ গায়ন্তি, গায়সি গায়থঃ গায়থ, গায়ামি গায়াবহ গায়ামহ, ঠিক আছে? আমি গান গাই, অহম গায়ামি। আমরা গান গাই, বয়ম গায়ামহ। এরকম প্রয়োগ হবে। তারপর আছে নৃত ধাতু। নৃত, নৃত মানে হচ্ছে নৃত্য করা, নাচা। তো নৃত ধাতু হচ্ছে নাচ করা। তার রূপ হচ্ছে নৃত্যতি নৃত্যতঃ নৃত্যন্তি, নৃত্যসি নৃত্যথঃ নৃত্যথ, নৃত্যামি নৃত্যাবহ নৃত্যামহ, ঠিক আছে? তারপর আছে দা ধাতু। দা ধাতু মানে দান করা, দেওয়া। দা ধাতুর মানে হচ্ছে, এই রূপগুলি হচ্ছে দদাতি, দত্তঃ দদতি। এর একটু ভিন্ন রূপ আছে, তো এখন এটা বলছি না, পরে আমরা দেখতে পাবো।
তো ফার্স্ট রূপটা হয় দদাতি। এরকম ক্রি ধাতু, ক্রি ধাতু মানে করা, তার রূপটা একটু ভিন্ন, মানে ভবতি ভবতর মতো একটু নয়। তো তার প্রথম রূপটা জেনে রাখুন, করতি। প্রথম পুরুষের এক বছর করতি। তারপর চূড় ধাতু, মানে চুরি করা, আর রূপ হচ্ছে চৌরায়তি। তো এখানে কিন্তু সেম রূপ, চৌরায়তি, চৌরায়তা, চৌরায়ন্তি, চৌরায়াসি, চৌরায়থা, চৌরায়থা, চৌরায়ামি, চৌরায়াবাহ, চৌরায়ামাহ, চুরি করা। তারপর আছে পূজ ধাতু। পূজ ধাতুর মানে পুজো করা। তো এখানে রূপ হচ্ছে পূজয়তি, পূজয়তঃ পূজয়ন্তি, পূজয়াসি, পূজয়থা পূজয়থা, পূজয়ামি, পূজয়াবহ, পূজয়ামহ। তারপরে কয়েকটি ধাতু আছে, সেগুলো আত্মনেপদ ধাতু বলা আছে, দুটি ধাতু, সেভ আর ইয়জ। তো আত্মনেপদের রূপগুলো আমরা এখনো পড়িনি, তো আমরা যখন পড়বো তখন এগুলো দেখবো, ঠিক আছে। তো এই কয়েকটি ধাতুর লিস্ট আমি দিয়েছি, এগুলো দিয়ে আমরা এখন অনুবাদ শিখবো। এই ধাতুগুলো আপনারা মনে রাখুন কোনটির কি মানে, রূপটি কিভাবে হচ্ছে, মনে রাখার কিছু নেই, সিম্পলি হচ্ছে খাদ, খাদতি, হসতি, অর্চতি, ক্রীড়তি, ঠিক আছে। মনে রাখার কিছু নেই সেরকম, যে প্রচুর পরিশ্রম করে মনে রাখতে হবে সেরকম কিছু ব্যাপার নেই। তো এবার আমরা কিন্তু পরের ক্লাস থেকে অনুবাদ শিখবো। তো একটি একটি করে বাক্য দেবো আমি, আপনাদের কিন্তু অনুবাদ, বাংলায় বাক্য দেবো, সংস্কৃত অনুবাদ করতে হবে। পারবেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার চেষ্টা পারবো। করছি। এরকম যেমন বাক্যগুলি বললাম সহজ সহজ, তো বিভিন্ন খালি কি দেবো আমি, কারক, বিভিন্ন কারকের দেবো। যেমন সে ফুটবল খেলছে, সে পা দিয়ে ফুটবল খেলছে, সে সাইকেল করে বিদ্যালয়ে যাচ্ছে, আমি সাইকেল করে বিদ্যালয়ে যাই, এরকম পাঞ্চিং করে। তো সবগুলো জিনিস, আমি সাইকেল করে বিদ্যালয়ে যাই, তো আমি হচ্ছে কর্তা, সাইকেল করে মানে সাইকেলের দ্বারা, মানে সাইকেল হচ্ছে করণ কারক, বিদ্যালয় হচ্ছে কর্ম, যাওয়া হচ্ছে গম ধাতু, তো আমি আছি মানে গচ্ছামি, আমি মানে অহম, অহম গচ্ছামি। আর সাইকেল মানে হচ্ছে দ্বিচক্রিকা শব্দ, দ্বিচক্রিকা, তো লতা শব্দের মতো। তার তৃতীয়াতে হচ্ছে দ্বিচক্রি কয়া, লতয়া যেমন হয়, করণ কারক যেহেতু। তো অহম দ্বিচক্রি কয়া বিদ্যালয়ম গচ্ছামি, সিম্পল অনুবাদ। স্যার এই ধাতু রূপের একটা টেবিলসটা একটু দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, এটা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, ক্লাসের পরে দিয়ে দেবো, ঠিক আছে। স্যার পুজ ধাতু আর অর্চ ধাতু এই হ্যাঁ, দুটোর ডিফারেন্সটা কি? ডিফারেন্স এরকম কিছু নেই। এবার অর্চনা পূজার মধ্যে আমরা বাংলায় কি ডিফারেন্স বলি, সেরকম তো কিছু ডিফারেন্স নেই মনে হচ্ছে। না, আমরা তো পুজোর মধ্যেই স্যার অর্চনাটা একটা পার্ট হিসেবে ইউজ করি। হ্যাঁ, সেরকম এখানেও বলা যেতে পারে, এখানে কিন্তু ওই পূজা অর্থেও অর্চনাটা ইউজ করা যেতে পারে, সে অর্চনা করছে। সেটাই দেখলাম স্যার, ওই জন্য জিজ্ঞেস করছি। হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে, তারপর আবার শুরু করছি। স্যার আওয়াজ আসছে না স্যার? একটু ব্রেক নিয়েছেন স্যার, একটু ব্রেক নিয়েছেন স্যার। ওকে ওকে, সরি সরি, ইটস ওকে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা কারক শিখেছি এখনো পর্যন্ত আমার ক্লাসে, আর শব্দরূপ শিখেছি, ধাতুরূপ শিখেছি, ধাতুরূপের কিভাবে প্রয়োগ করতে হয় বাক্যে সেটা শিখেছি, এবং সামান্য বাক্যের অনুবাদ কিন্তু আমরা এখন সকালে করতে পারবো। সামান্য যে বাক্যগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে, বর্তমান কাল দিয়ে, সেগুলো কিন্তু আমরা এখন করতে পারবো। ঠিক আছে, জাস্ট শব্দগুলো আর ধাতুগুলো জানলেই করতে পারবো। কিভাবে প্রয়োগটা হচ্ছে সেটা জানি আমরা। তো এই গেল ব্যাপার। তো আমি হোম টাস্কে কিছু সরল সংস্কৃতে বাক্য দিয়ে দেবো 10টা, সেগুলো আপনারা অনুবাদ করবেন। ঠিক আছে, সরল সংস্কৃতে কিছু বাক্য দিয়ে দেবো, সেগুলো আপনারা অনুবাদ করবেন। এখন আরেকটি বিষয় আমরা পড়ব। তো আমি স্ক্রিন শেয়ার করছি আর একটা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। এইখানে এই যে জিনিসটা আমরা এখন পড়বো, এইখানে হচ্ছে বিভিন্ন বাক্য গঠন আছে। বাক্য গঠনের বাক্যের স্ট্রাকচার কিভাবে হয় বিভিন্ন কারকেতে, সেইগুলো জাস্ট আবৃত্তির মতো করে সাজানো আছে। ঠিক আছে, আবৃত্তির মতো করে সাজানো আছে সেগুলোকে। তো সেগুলো কিভাবে লেখা আছে সেটা আমরা প্রথমে একটু শিখবো, তারপর নিজেরা আবৃত্তি করার চেষ্টা করব। তো প্রথম 1 নম্বর বাক্যটা দেখুন। 1 নম্বর বাক্য, যেটা ব্র্যাকেটে লেখা আছে, কি লেখা আছে? রামঃ লিখতি। রামঃ লিখতি এর মানে কি হচ্ছে? রামঃ লিখতি মানে রাম লিখছে। রাম লিখছে। তারপরে বাক্য আছে রামৌ লিখতঃ, মানে কি? দুজন রাম লিখছে। দুজন রাম লিখছে। তারপরে বাক্য আছে রামাহা লিখন্তি, রামেরা লিখছে। রামেরা লিখছে। তো আমরা কি কি করলাম? রামহ দিয়ে একটি বাক্য করলাম একবচন দিয়ে, মানে রাম শব্দের একবচন দিয়ে বাক্য করলাম রামহ। এখানে ক্রিয়াপদ হচ্ছে লিখতি, যেহেতু রামহ আছে তাই লিখতি হচ্ছে, লিখ ধাতুর প্রথম পুরুষে একবচনই হচ্ছে লিখতি, তাই তো? তো অহম থাকলে কি হতো? অহম লিখামি। লিখামি হতো। তো এখানে আমাদের রামহ আছে বলে লিখতি। তো একবচন দিয়ে প্রথমে একটি বাক্য করা হলো রামহ লিখতি। তারপরে আরেকটি বাক্য আসছে দ্বিবচন দিয়ে, তাই তো? রামৌ লিখতঃ। তারপর আরেকটি বাক্য আছে বহুবচন দিয়ে, রামাহা লিখন্তি। ঠিক আছে, তো গেল। তো আমাদের এখানে সামনে আছে 3টি বাক্য। রামহ লিখতি একটা বাক্য, রামৌ লিখতঃ দ্বিতীয় বাক্য, রামাহা লিখন্তি তৃতীয় বাক্য। তারপরে ব্যাকেটে লেখা আছে দেখুন মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান। ঠিক আছে, মন্ত্র শব্দের দ্বিতীয় রূপটা লেখা আছে। যেমন রাম শব্দের দ্বিতীয় বিভক্তির কি রূপ হয়? রামম, রামৌ, রামান, তাই তো? সেরকম মন্ত্র, মন্ত্র শব্দের দ্বিতীয় বিভক্তির যে 3টে রূপ, সেই 3টি রূপ লেখা আছে। কি কি? মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। ঠিক আছে, তো দ্বিতীয় বিভক্তি মানে হচ্ছে কর্মকারক। তো সেই দ্বিতীয় বিভক্তি 3টে রূপ লেখা আছে, মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। তো এই 3টে রূপকে ব্র্যাকেটে যেগুলো আছে হাইলাইট করা আছে, কালো করা আছে, বোল্ড করা, মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান, এইগুলোকে এক একটা করে এক একটা আগের বাক্যের সঙ্গে যুক্ত করব। কিরকম? তো
প্রথমে আমাদের 1 নম্বর বাক্য কি ছিল? রামঃ লিখতি। তো 1 নম্বর বাক্যটাকে ধরে প্রথমে আগে ওই 3টে যুক্ত করব, এক এক করে 3টে যুক্ত করব। তো কিরকম? রামঃ লিখতি মন্ত্রম, একটা বাক্য হয়ে গেল। আবার এই রাম লিখতির সাথে আবার কি যুক্ত করব? মন্ত্রৌ। রামঃ লিখতি মন্ত্রৌ, 2 নম্বর বাক্য হয়ে গেল। আবার রামঃ লিখতি মন্ত্রান, 3 নম্বর বাক্য হয়ে গেল। তো আমরা কি করলাম বোঝা গেল? রামঃ লিখতিটাকে নিলাম, ওটাকে স্ট্যাটিক রেখে একবার মন্ত্রম যুক্ত করলাম, মন্ত্রম যুক্ত করে একটি বাক্য হয়ে গেল। কি হলো? রামঃ লিখতি মন্ত্রম। তারপর আবার মন্ত্রও যুক্ত করলাম, রামঃ লিখতি মন্ত্রৌ। তারপর আবার মন্ত্রানকে যুক্ত করলাম, কি হলো তাহলে? রামঃ লিখতি মন্ত্রান। তাহলে আমাদের প্রথম 3টি বাক্য কি হলো? রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। বোঝা গেছে কি হচ্ছে ব্যাপারটা? গল্পটা স্যার পেছনে মানে শেষে যাবে এটাতে নাকি মানে এটা সূত্রের জন্য হচ্ছে এটা? এটা এই জন্য আমরা করছি, আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সংস্কৃতে যে কোনো শব্দকে যেখানে খুশি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে একটা বিশিষ্ট প্রসেসে করছি বলে এরকম করে বলছি। তাহলে রামঃ লিখতি মন্ত্রম এর মানে কি? রাম মন্ত্র লিখছে, রাম মন্ত্র একজন রাম একটি মন্ত্র লিখছে। যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানে বলতে চাই, একজন রাম একটি মন্ত্র লিখছে। রামঃ লিখতি মন্ত্রৌ এর মানে কি? দুজন রাম দুটি মন্ত্র লিখছে। একটি রাম দুটি মন্ত্র। হ্যাঁ, ঠিক আছে। তারপর রামঃ লিখতি মন্ত্রান মানে কি? একটি রাম অনেকগুলো মন্ত্রগুলি লিখছে, মন্ত্রগুলি বা অনেকগুলি মন্ত্র লিখছে। তো আমাদের এইভাবে 3টি বাক্য হলো। তাহলে রামঃ লিখতি দিয়েই 3টি বাক্য হলো, তাই তো? এরপর যাবো রামৌ লিখত হতে, সেখানেও সেম ওই মন্ত্রম মন্ত্র মন্ত্রম এক এক করে যোগ হবে। তাহলে কি হবে? রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান। কিন্তু স্যার দুজন রাম একই মন্ত্র লিখছে, সেটা কি হবে? হ্যাঁ, সেটা হতে পারে, প্রয়োগ করা যেতে পারে। আমরা জাস্ট এখানে আমরা প্রসেসিং এ হচ্ছে, হ্যাঁ, একদম মিনিং এ সেরকম যাবো না। সেটাই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা যুক্ত করার জন্য আমরা এখন করছি। আচ্ছা, টেকনিক্যাল ক্রাইসিস হয়ে যাবে। তো রামৌ লিখতঃ মন্ত্রম, একটা বাক্য হলো। রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান। তো রামৌ লিখতঃ মন্ত্রম মানে কি হবে তাহলে? দুজন রাম মন্ত্র লিখছে, একটি মন্ত্র লিখছে। তারপর রামৌ লিখতঃ মন্ত্রৌ এর মানে কি হবে? দুজন রাম দুটি মন্ত্র লিখছে। তারপর রামৌ লিখতঃ মন্ত্রান মানে কি হবে? দুটি রাম মন্ত্রগুলি লিখছে। দুজন রাম মন্ত্রগুলি লিখছে। তাহলে আমাদের 6টা বাক্য পেলাম এখন, তাই তো? রামঃ লিখতি দিয়ে 3টে, রামৌ লিখতঃ দিয়ে 3টে, 6টা বাক্য। এরপর আছে রামাহ লিখন্তি, এটা দিয়েও সেম 3টে বাক্য করব। রামাহ লিখন্তি মন্ত্রম, রামাহ লিখন্তি মন্ত্রৌ, রামাহ লিখন্তি মন্ত্রান। এখানেও রামাহ লিখন্তি মন্ত্রম মানে কি হলো? রামেরা মন্ত্র লিখছে, একটি মন্ত্র লিখছে। তারপর রামাহ লিখন্তি মন্ত্রৌ, রামেরা দুটি মন্ত্র লিখছেন, দুটি মন্ত্র লিখছে। তারপরে রামেরা অনেকগুলি মন্ত্র লিখছেন, রামেরা অনেকগুলো মন্ত্র লিখছেন। তাহলে আমরা 9টি বাক্য পেলাম টোটাল, 3 তিরিককে 9। কি 9টি বাক্য আমি পরপর বলছি। রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান। রামাহ লিখন্তি মন্ত্রম, রামাহ লিখন্তি মন্ত্রৌ, রামাহ লিখন্তি মন্ত্রান। তো এই পরপর 9টা বাক্য, ঠিক আছে? কে বলবেন 9টা বাক্য প্রথমে? এরকম যেমন আমি বললাম, পরপর 9টা বাক্য বলতে হবে। কে বলতে পারবেন?
স্যার আমার পারবো না। আচ্ছা, প্রথমে বলুন চুমকি মহোদয়া। রামः লিখতে মন্ত্রম, রামः লিখতে মন্ত্রৌ, রামः লিখতে মন্ত্রান, রামো লিখতः মন্ত্রম, রামো লিখতः মন্ত্রৌ, রামো লিখতः মন্ত্রান, রামাः লিখন্তে মন্ত্রম, রামাः লিখন্তে মন্ত্রৌ, রামাः লিখন্তে মন্ত্রান। ঠিক আছে, নেক্সট কে বলবেন? স্যার চেষ্টা করছি। বলুন। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামো লিখতः মন্ত্রম, রামো লিখতः মন্ত্রৌ, রামো লিখতः মন্ত্রান, রামः লিখন্তি মন্ত্রম, রামः লিখন্তি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান। ঠিক আছে, তারপর কে বলবেন? স্যার বলবো? বলুন। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামৌ লিখতি মন্ত্রম, লিখতি নয়, লিখতः, হ্যাঁ, রামৌ লিখতः মন্ত্রম, রামৌ লিখতः মন্ত্রৌ, রামः লিখতः মন্ত্রান, সরি, রামৌ লিখতः মন্ত্রান, রামः লিখন্তি মন্ত্রম, রামः লিখন্তি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান। ঠিক আছে, তারপর কে বলবেন? আর কে বলবেন? বলবো স্যার? বলুন। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, रामः लिखति मन्त्रान्, रामौ लिखतः मन्त्रं, रामौ लिखतः मन्त्रौ, रामौ लिखतः मन्त्रान्, रामाः लिखन्ति मन्त्रं, रामाः लिखन्ति मन्त्रौ, रामाः लिखन्ति मन्त्रान्। ঠিক আছে, তারপর আর কে বলবেন? অন্তলিকা মহোদয়া বলুন। ঠিক আছে স্যার। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামৌ লিখতः মন্ত্রম, রামौ লিখতः মন্ত্রৌ, রামৌ লিখতः মন্ত্রান, রামাः লিখন্তি মন্ত্রম, রামাः লিখন্তি মন্ত্রৌ, রামাः লিখন্তি মন্ত্রান। ঠিক আছে, বলবো? হ্যাঁ বলুন। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামৌ লিখতः মন্ত্রম, রামৌ লিখতः মন্ত্রৌ, রামৌ লিখতः মন্ত্রান। ঠিক আছে, তারপর? রামः লিখন্তি মন্ত্রম, রামः লিখন্তি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান। ঠিক আছে, ওকে। আর কেউ বলতে চান? ওকে, তারপর নেক্সট বাক্যটাতে আমরা যাচ্ছি। নেক্সট বাক্য কি আছে? এটা গেল কি দিয়ে? কর্মকারক দিয়ে বাক্য, তাই তো? মন্ত্রম, মন্ত্র, মন্ত্রান, এটা হচ্ছে কর্মকারক। মন্ত্রটা এখানে কর্মকারক। এরপরের বাক্য আছে, তাই এখানে মন্ত্র যেহেতু কর্মকারক তাই দ্বিতীয় বিভক্তি হয়েছিল। এরপরের বাক্য করণ কারক দিয়ে আছে, ঠিক আছে? তাহলে এরপরের বাক্যতে দেখুন কি আছে, রামः লিখতি কলমেন, এইটুকু দেয়া আছে। তো আমাদের কলমেন এই পার্টটাকে কি করা আছে, বোল্ড করা আছে, তাই তো? দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে মন্ত্রম, মন্ত্র, মন্ত্রানটাকে করা ছিল, তেমন কলমেনটাকে করা আছে। তো এখানে কিন্তু এক বচনের রূপটাই দেয়া আছে, এখানে কিন্তু সব রূপ দেয়া নেই। তো আমাদের বাকি রূপগুলো কিন্তু মনে মনে চিন্তা করতে হবে।
এখানে যেমন মন্ত্রম, মন্ত্র, মন্ত্রান তিনটে রূপে দেওয়া ছিল, এখানে শুধু কলমেন দেওয়া আছে। তো বাকি দুটি রূপ কি কি হবে? স্যার বলবো, বলুন। কলম কলমেন কলম কলমাভ্যাম কলমৈঃ। হ্যাঁ, কলমেন কলমাভ্যাম কলমৈহি। হুম, ঠিক আছে, তো তিনটে রূপ হলো কি, কলমেন কলমাভ্যাম কলমৈহি। তো এই তিনটি এক এক করে যুক্ত হবে প্রত্যেকের সাথে। তো কার কার সাথে যুক্ত হবে? রামঃ লিখতি, এটার সাথে তিনটে রূপ যুক্ত হবে। এরকম করেই রামৌ লিখতঃ, এটার সাথে যুক্ত হবে। এরকম করেই রামাহ লিখন্তি, এটার সাথে যুক্ত হবে, আগের মতোই। তাহলে বাক্যগুলি কিরম কিরম হবে আমি একবার বলছি। রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি। ঠিক আছে, সেম আগের মতোই। যেমন রামঃ লিখতির সঙ্গে প্রথমে মন্ত্রম একটাতে, সেকেন্ডে মন্ত্রৌ, থার্ডে মন্ত্রান যুক্ত হচ্ছিল। এখানেও রামঃ লিখতির সাথে একবার কলমেন এক বচনটা যুক্ত হলো, আর একবার কলমাভ্যাম, আর একবার কলমৈহি দিয়ে তিনটি বাক্য রামঃ লিখতি এটা দিয়েই হলো, এক বচন দিয়ে হলো। তাহলে কি হলো? রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি, তিনটি বাক্য হলো। এরপর রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈহি, ছটি বাক্য হলো টোটাল। তারপর রামাহ লিখন্তি কলমেন, রামাহ লিখন্তি কলমাভ্যাম, রামাহ লিখন্তি কলমৈহি, নটি বাক্য হলো। ঠিক আছে, কে বলবেন? স্যার আমি স্যার, বলি। বলুন দীপালি মহোদয়। रामः लिखति कलमेन, रामः लिखति कलमभ्यं, रामः लिखति कलमैः, रामः लिखत कलमेन। রামহ নয়, রামৌ। ও রামও, সরি ভুল হয়েছে তাহলে। रामौ लिखत कलमेन, रामौ लिखत कलमभ्यं, रामौ लिखत कलमैः। তারপরে আছে রামः লিখন্তি কলমেন, রামः লিখন্তি কলমভ্যম, রামः লিখন্তি কলমৈঃ। ঠিক আছে, তারপর কে বলবেন? স্যার আমি বলি। বলুন। রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি, রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈহি, রামাহ লিখন্তি কলমেন, রামাহ লিখন্তি কলমাভ্যাম, রামাহ লিখন্তি কলমৈহি। ঠিক আছে, আর কে বলবেন? যারা বলেননি, সঙ্গীতা বিশ্বাস মহোদয়া। সায়ন মন্ডল। তাই কেউ বলতে পারবেন না? না বুঝতে পারলে বলুন। স্যার আমি হ্যাঁ বলুন। रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यं, रामः लिखति कलमैः, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमाभ्यं, रामौ लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यं, रामाः लिखन्ति कलमैः। ঠিক আছে, সাধন কুমার মহোদয়। হ্যাঁ স্যার বলছি। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমেভ্যাম, রামः লিখতি
কলমৈহ। হুম, অন্যগুলো বলবো? হ্যাঁ সবগুলো। আচ্ছা ঠিক আছে। রামো লিখতঃ কলমেন, হুম, রামো লিখতঃ কলমভ্যম, হুম, রা- ঠিক আছে বলুন। রামো লিখতঃ কলমৈহ, হুম, ঠিক আছে। রামাহ রামাহ লিখন্তি কলমেন, রামাহ লিখন্তি কলমভ্যো, সরি and রামাহ লিখন্তি কলমৈহ। ঠিক আছে। আর কে বলবেন? বলবো স্যার? বলুন। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমভ্যাম, রামः লিখতি কলমैः, রামौ লিখতः কলমেন মেন, রামौ লিখতः কলমভ্যাম, রামौ লিখতः কলমैः, রামः লিখन्ति কলমেন, রামः লিখन्ति কলমভ্যাম, রামः লিখন্তি কলমৈः। হুম, ঠিক আছে। তাহলে রামহ লিখতি কলমেন এর মানে কি হলো? কলম দিয়ে কলমের দ্বারা লিখছে। একজন রাম একটি কলমের দ্বারা লিখছে। হ্যাঁ। রামহ লিখতি কলমাভ্যাম এর মানে রাম অনেকগুলো, দুটো কলম দিয়ে লিখছে। হ্যাঁ, একজন রাম দুটি কলম দিয়ে লিখছে। রামহ লিখতি কলমৈহি, রাম অনেকগুলি কলম দিয়ে লিখছে। ঠিক আছে। এরকম করে রামও লিখতঃ সবগুলোর মিনিং হবে। ঠিক আছে, ওকে। তো এইরকম কম্বিনেশন করা আছে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ গুলো যে বাক্যগুলি আছে এইগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, ক্লাসে এরকম বলতে হবে। এগুলো বললে কি হয়, রামহ লিখতি বলছি মানে আমার ওটা সেট হয়ে যাচ্ছে যে প্রথম পুরুষে এক বচনী। রামহ হলে লিখন্তি, রামাহ হলে হসন্তি, রামাহ ক্রীড়ন্তি। ঠিক আছে, তো বহুবচন মানেই ওই অন্তিটা আসছে, প্রথম পুরুষে বহুবচন। রামৌ ঔ এলেই লিখতঃ, বালকৌ খাদতঃ, শিক্ষকৌ গচ্ছতঃ। এরকম ব্যাপারটার জন্যই এগুলো প্র্যাকটিস করা আর কি। যাই হোক, তো এইগুলো আমরা আরো প্র্যাকটিস করব ক্লাসে। তো আপনাদের কিছু প্রশ্ন আছে? স্যার ওই গাওয়া গাওয়া যেটা বললেন ধাতু রূপটা, হ্যাঁ, আর এই গায়া গচ্ছতি যেটা, মানে ওটা কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে? তো হ্যাঁ, গায়তি আর এটা গচ্ছতি। আচ্ছা, মানে সেম ধাতু রূপটা কি একই? গা না না, ওটা গম ধাতু। গম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে চুমকি মহোদয় কিছু বলছিলেন? না স্যার ঠিক আছে, ওটা বলে এখানে দাদাতে মানে টেকিং বলছে, সেটা ইংলিশটা দেখে বুঝেছি। আচ্ছা, ওকে। তাহলে আমি 10টা বাক্য দিয়ে দেবো বাংলাতে, এগুলো অনুবাদ করতে হবে সংস্কৃতে। ঠিক আছে, সংস্কৃতে অনুবাদ করে আমাকে পাঠাতে হবে। সরল সরল বাক্য দেবো। ওই ক্রিয়াপদগুলো যেগুলো লিস্টটা দিয়ে দেবো, যে লিস্টগুলো আর কি আমরা দেখলাম, সেই লিস্টগুলোর যে ক্রিয়াগুলো আছে সেই ধাতুগুলো দিয়েই দেবো। ঠিক আছে, এবং আমি, তুমি, আমরা, তোমরা, তোমরা দুজন, এরকম করে বাংলায় বাক্য থাকবে। সেগুলো তো আমরা শিখে নিয়েছি এখন। আমি মানে কি, আমরা দুজন মানে কি, তুমি মানে কি, তোমরা দুজন মানে কি। তো সেইগুলো তো এখন বাক্য নির্মাণ করা যাবে সেগুলো দিয়ে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ করি। আচ্ছা, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। প্রণাম। থ্যাংক ইউ, প্রণাম। স্যার বাক্য দেবেন বললেন যে? হ্যাঁ, বাক্য আমি ক্লাসের পর দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটস ফাইল পাঠিয়ে দেবেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম, নমস্কার।